মিশন ইম্পসিবল 7 অর্থাৎ মিশন ইম্পসিবল ডেড রেকনিং পার্ট 1-এ অ্যাকশন, ইমোশন এবং ওভারঅল স্টোরি টেলিংয়ের মান কিভাবে সিরিজটি ধরে রেখেছে তা নিয়ে আমরা রিভিউতে আগেই কথা বলেছি। মিশন ইম্পসিবলের শেষ পর্ব যারা দেখেছেন বা দেখেননি তাদের সাথে মুভির কাহিনী রিক্যাপ করে বেশ কিছু ডিটেল নিয়ে কথা বলতে আমাদের আজকের এই আয়োজন। তাহলে দেরি না করে শুরু করা যাক। মিশন ইম্পসিবল ডেড রেকনিং পার্ট 1-এর শুরুতেই দেখা যায় বেরিং সাগরে একটি রাশিয়ান সাবমেরিন ঘুরে বেড়াচ্ছে। আইসবার্গের ভেতর দিয়ে ক্যামেরা ঘুরতে ঘুরতে সাবমেরিনটিকে যখন দেখানো হয় তখন রাশিয়ান এনাডির অঞ্চলের স্ট্যান্ডার্ডে সময় দুপুর 12টা। রাশিয়ান ফেডারেশনের সাবমেরিনটির নাম থাকে K599 সেবাস্টোপোল। তারা যে অপারেশন কমেন্স করছে তার নাম থাকে অপারেশন পটকোভা, যার মানে হচ্ছে হর্স শু বা ঘোড়ার খুরের নাল। ৭৪ দিন ধরে এই অপারেশন চলছে। একটা ক্রুশের মতো দেখতে চাবি ঘুরিয়ে তাদের কিছু একটা খুলতে দেখা যায়, যেই চাবিটি 2 পার্ট মিলে অ্যাক্টিভেট হয়। তারা যা টেস্ট করছিল সেটিই ছিল সেই অ্যাক্টিভ লার্নিং ডিফেন্স সিস্টেম, যেটি আল্ট্রনের মতো এমন একটি এআই যা নিজে নিজে শিখে অটোমেটিকভাবে ডিফেন্স সিস্টেমের কাজ করে তাদের সুরক্ষা দিতে পারে। ডেড রেকনিং নামটি এখানেই ড্রপ করা হয়। ডেড রেকনিং মানে হলো মূলত সাগরে কোনো নৌযান বা সাবমেরিন কোন ডিরেকশনে কত দূর গিয়েছে সেটা অনুযায়ী সে কোন লোকেশনে আছে সেটা নির্ণয় করার টেকনিক। তারা গন্তব্য থেকে 5 দিনের দূরত্বে মানে 5 দিনের ডেড রেকনিংয়ে এই প্রোগ্রামটি টেস্ট করছিল। প্রায় 25,000 নটিক্যাল মাইল তারা সাবমেরিনটি নিয়ে পৃথিবীর প্রত্যেক নেভি বা নৌবাহিনীর আশেপাশে ঘুরেছে, কিন্তু কোনো নেভি তাদের ডিটেক্ট করতে পারেনি। এই অ্যাক্টিভ লার্নিং ডিফেন্স সিস্টেমের এআই এতটাই শক্তিশালী ও বুদ্ধিমান হয়ে উঠেছিল কোনো রেডারই তাদের ধরতে পারেনি। রাশিয়ানরা বুঝতে পারছিল তারাই এখন দুনিয়ার সবচেয়ে পাওয়ারফুল স্টেট অফ দি আর্ট ওয়েপনের অধিকারী। উপরে উঠে হুট করেই ক্যাপ্টেনকে ক্রু মেম্বাররা জানায় 15,000 মিটার দূরে আরেকটি সাবমেরিনকে তারা লোকেট করতে পেরেছে। আবার একটু পরেই তারা দেখতে পায় সেটা মুহূর্তের মধ্যেই 10,000 মিটার দূরে আছে মাত্র। এত দ্রুত তো কোনো সাবমেরিন বা কোনো কিছুরই মুভ করার কথা না। সেই টার্গেট সাবমেরিন থেকে একটি মিসাইলও ছোড়া হয় তাদের দিকে। কাউন্টার মেজার হিসেবে তারাও ফিরতি টর্পিডো ছোড়ে, কিন্তু এনিমির ছোড়া মিসাইল তাদের খুব কাছে এসে পড়ে। ইম্প্যাক্টের জন্য কাউন্টডাউন করতে করতে একদম ইম্প্যাক্টের সময় তারা দেখে মিসাইলটা জাস্ট ভ্যানিশ হয়ে গেল, যেন সেখানে কোনো মিসাইল ছিলই না। ওদিকে তাদের ছোড়া টর্পিডো মিসাইলটিও টার্গেট সাবমেরিনটির একদম কাছে যাওয়া মাত্রই সেটিও ভ্যানিশ হয়ে যায়। সাবমেরিন ক্যাপ্টেন তখন বলে, আমরা একটা ফ্যান্টম বা ভূতের পেছনে পড়েছিলাম। তার ক্রুরা বলে, কিন্তু স্যার এই ইনস্ট্রুমেন্টগুলো এতদিন আমাদের ভুল কিছু বলেনি। ক্যাপ্টেন বলেন, হ্যাঁ, কিন্তু আজকে ভুল বলেছে। এই বলে যখন সবাই ডিফেন্স সিস্টেম অফ করে স্বস্তির নিঃশ্বাস ফেলছে, ঠিক তখনই দেখা যায় তাদের ছোড়া সেই মিসাইল তাদেরই দিকে ফিরে আসছে আর রেসপন্স করছে না। মুহূর্তের মধ্যেই তাদের নিজেদের ছোড়া টর্পিডোটি ফিরে আসে তাদের দিকে, ডুবিয়ে দেয় সাবমেরিনটি। সব ক্রুরা মারা যায় এবং ভাসতে থাকে। আর সেই অ্যাক্টিভ লার্নিং ডিফেন্স সিস্টেম এআই সাগরের নিচেই অ্যাক্টিভ হয়ে থাকে। হয়তো এআইটা এতটাই অ্যাডভান্স ছিল যে এমন গভীর জায়গায় সাবমেরিনটিকে এমনভাবে ডুবানোর প্ল্যান ইচ্ছা করেই করেছিল যাতে কোনো মানুষ তার মেইন ফ্রেম সহজে রিচ করতে না পারে। এরপরের সিনে আইএমএফ এর একজন ডেলিভারি ম্যান এক ফাঁকা ওয়্যারহাউসে আসে, যেখানে ইথান আগের থেকেই অন্ধকারে গোপনে অপেক্ষা করছিল। ডেলিভারি ম্যান তার সিক্রেট কোড বলে ইন্ডিয়া জুলু 245। জবাবে ইথান তার কোড বলে ব্রাভো একো 11। এটা কিন্তু সেই সেম কোড যেটা 1996 এর মিশন ইম্পসিবল এবং 2015 সালের রোগ নেশন মুভিতেও সে ব্যবহার করেছিল। ডেলিভারি পার্সেলের ভেতরে একটি ক্যাসেটে তার মিশনের ব্রিফিং দেওয়া হয়, যেখানে বলা হয় 30 বছর আগে তাকে একটি চয়েস দেওয়া হয়েছিল, হয় আইএমএফ টিমে জয়েন করতে অথবা জেল কাটতে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় ইথানের পুরনো শত্রু গেব্রিয়েলকে, যে ইথানের সামনেই তার এক সহকর্মীকে গুলি করে, যাকে খুব সম্ভবত ইথান ভালোবাসত। এই ইনসিডেন্টের পরেই তার আইএমএফ জয়েন করা। এখন তার মিশন হলো তাকে তার প্রাক্তন সহকর্মী ইলসা ফাউস্টকে খুঁজে বের করতে হবে, যার কাছে সেই মেইন ফ্রেমের চাবির এক অংশ আছে। তার পেছনে মার্সেনারিরা ঘুরছে, যেহেতু তাকে মারার জন্য $50 মিলিয়ন বাউন্টি ঘোষণা করা হয়েছে। তাকে অ্যারাবিয়ান মরুভূমির কাছে কোথাও দেখা গিয়েছে। ব্রিফিং শেষ হওয়ার পরই টেপ রেকর্ডারটি সেলফ ডিস্ট্রাক্ট হয়ে যায়। এরপর ইথানের যাত্রা অ্যারাবিয়ান ডেজার্টের ইয়েমেনের বর্ডারের কাছে। ইথান মার্সেনারিদের চোখ এড়াতে তার ঘোড়াকে শান্ত করে শুইয়ে নিজেও ঘাপটি মেরে শুয়ে থাকে। মার্সেনারিদের ট্র্যাক করতে করতে দূরে ইলসা ফাউস্টের লোকেশনও জেনে যায়। কম্পাসে সূর্যের রিফ্লেকশন দিয়ে দূর থেকে সিগন্যাল দেয় ইলসাকে, যা ইলসা বাইনোকুলারে দেখতে পায়। এমন সময় এক ধার থেকে মরুঝড় শুরু হয়, আরেকদিকে মার্সেনারি সোলজাররা ইথানকে দেখে ফেলে।
ইলসা স্নাইপার বের করে কিছু মার্সেনারিকে মেরে ইথানকে তার কাছে পৌঁছাতে সাহায্য করে। অন্যদিকে ইথান সব সোলজারের চোখে ধুলো দিয়ে ধূলিঝড় পেরিয়ে ইলসার কাছে পৌঁছায়। ইলসাকে মৃত সাজিয়ে ইলসার কাছ থেকে চাবির অংশটি নিয়ে দুজনেই পালিয়ে যায়। এরপরে আমরা গভর্নমেন্ট ইন্টেলিজেন্স ডিরেক্টর ডেনলিঞ্জারের হেডকোয়ার্টারে দেখতে পাই এআই এন্টিটি নিয়ে কথা হচ্ছে। বলা হচ্ছে এই এন্টিটি এআই মাঝে মাঝে কম্পিউটার ভাইরাসের মতো আচরণ করে, তো কখনো টেপ ওয়ার্মের মতো, কখনো বা বটনেটের মতো। এআইটি ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়া, নিউজ পোর্টাল, স্যাটেলাইট, স্টক মার্কেট, এমনকি পাওয়ার গ্রিডেরও কন্ট্রোল নেওয়া শুরু করেছে। এখন অনেকগুলো পাওয়ারফুল সংগঠন চাবিটির পেছনে লেগেছে যাতে এই এন্টিটির মেইন ফ্রেমকে দখলে নিতে পারে। মিটিং রুমের কাচের জানালার বাইরে দেখা যায় অনেক ইন্টেলিজেন্স অপারেটিভ মিলে পুরাতন টাইপরাইটারে সবকিছু হার্ড কপিতে টাইপ করে যাচ্ছে, যাতে সেই এন্টিটি ডিজিটালি তাদের কোনো ডেটার উপরে আক্রমণ করতে না পারে। মিটিংয়ে উপস্থিতদের একজন ছিল ইউজিন কিট্রিজ। কথাবার্তা চলার এক পর্যায়ে গেটের কাছে থাকা গার্ড, যাকে এন্টিটির তথ্য চুরি করতে আসা ভিলেন মনে হয়েছিল, সে কিট্রিজের দিকে একটি বক্স এগিয়ে দেয় যাতে গ্যাস মাস্ক ছিল। সেও গ্যাস মাস্ক পরে বেশ কয়েকটি গ্যাস বমের বিস্ফোরণ ঘটায়। মাস্ক খুললে আমরা দেখতে পাই এটাই আসলে ইথান হান্ট ছিল। ক্লাসিক মিশন ইম্পসিবলের ফেস চেঞ্জ করার ট্যাকটিক সে আবার ব্যবহার করেছে কিট্রিজের সাথে একান্তে কথা বলার জন্য। কিট্রিজ স্বীকার করে সেই ইলসাকে মারার জন্য বাউন্টি বা পুরস্কার ঘোষণা করেছিল। ইথান এ কথা গোপন করে যে ইলসা বেঁচে আছে আর প্রতিজ্ঞা করে সে চাবির বাকি অংশ খুঁজে বের করবে আর এই এন্টিটিকে কিট্রিজের হাতে পৌঁছানো থেকে প্রতিরোধ করবে, কারণ সে বুঝে গিয়েছিল কিট্রিজ এন্টিটির দখল নিয়ে সবার উপরে নিজের ক্ষমতা প্রতিষ্ঠা করতে চাইছে। ইথান এরপর তার চিরচেনা বন্ধু বেনজি আর লুথারের সাথে দেখা করে, তাদের সবকিছু বুঝিয়ে বলে এবং খবর দেয় যে আবুধাবি এয়ারপোর্টে এই চাবির অংশটির একজন সম্ভাব্য ক্রেতা দেখা দেবে, তাহলে তার কাছে চাবির বাকি অংশটিও পাওয়া যেতে পারে। তবে তার এই কাজে বড় কাটা হয়ে দাঁড়াচ্ছে ইউজিন কিট্রিজের পাঠানো সিআইএ এজেন্ট জ্যাসপার ব্রিগস। জ্যাসপার তার টিম নিয়ে ইথান হান্টের পিছু নিতে থাকে, কিন্তু বেনজি আর লুথার তাদের টেকনোলজির দক্ষতা কাজে লাগিয়ে ক্লোজ সার্কিট ক্যামেরায় ফেশিয়াল রেকগনিশন সফটওয়্যার সিস্টেম হ্যাক করে র্যান্ডম কিছু লোকের চেহারা ইথানের মতো বানিয়ে দেয়, যাদের পিছে ঘুরতে ঘুরতে জ্যাসপার এবং তার টিম ইথানকে হারিয়ে ফেলে। ইথানের চোখে একটি ডিজিটালি অগমেন্টেড চশমা ছিল, যেটা দিয়ে সে চাবির বাকি অংশ যার কাছে আছে তাকে ট্র্যাক করে ফেলে। কিন্তু কিছুক্ষণ পরেই দেখে চাবিটি আর সেই লোকের কাছে নেই, বরঞ্চ আরেক মহিলার কাছে আছে। এখানেই আমরা পরিচিত হই হেইলি অ্যাশওয়েলের গ্রেস চরিত্রের সাথে। ইথান তার কাছ থেকে চাবিটি নিয়ে ফেলে এবং তাকে অফার দেয় যে এখান থেকে ছাড়া পেতে হলে তাকে ইথানের কথা মতো কাজ করতে হবে। যার কাছ থেকে গ্রেস চাবিটি চুরি করেছে কৌশলে তাকে চাবিটি ফেরত দিতে হবে, যাতে সে বুঝতে না পারে যে সেটা চুরি হয়েছিল। পরে ইথান তাহলে বের করতে পারবে চাবিটি সেই লোক কেন চাচ্ছিল এবং কিভাবে সেই এন্টিটির মেইন ফ্রেমের লোকেশন উদ্ধার করা যাবে। কিন্তু গ্রেস সেই লোকের কাছে পৌঁছানোর আগেই দেখে তাকে অন্য কেউ মেরে ফেলে রেখে গিয়েছে। যে এই কাজটি করেছে সে ছিল গেব্রিয়েলের পাঠানো অ্যাসাসিন, যার নাম প্যারিস। প্যারিস চরিত্রে মারাত্মক অভিনয় করেছেন গার্ডিয়ান্স অব দ্য গ্যালাক্সি খ্যাত পম ক্লেমেন্টিয়েফ। অন্যদিকে বেনজি এবং লুথার ব্যস্ত ছিল আরেকটি ঝামেলা নিয়ে। তারা এয়ারপোর্টে একটি নিউক্লিয়ার বম থাকার আলামত পায়। সেই বমের ব্যাগ খুলে বমটি বের করতেই সেটি অ্যাক্টিভেট হয়ে যায়। এয়ারপোর্টে র্যান্ডম কারো লাগেজ খুলে কেচি এবং অন্যান্য টুল বের করে বম্বের ভেতরটা খুলতেই একটা পাজল কম্বিনেশন বেরিয়ে আসে, যার উপরে লেখা থাকে ইউ আর ডান, যেটা বেনজির শেষ নাম DUNN ডান। আসলে সেই বমটি নিয়ন্ত্রণ করছিল সেই এন্টিটি। এআইটি ধরে ফেলেছিল বেনজি এই বমটি কম্পিউটারে ডিটেক্ট হওয়ার পরেই সেটি ডিফিউজ বা নিষ্ক্রিয় করতে আসবে। কয়েকটি পাজল বা ধাঁধা দিয়ে এন্টিটি বেনজি, লুথার এবং ইথানের সময় নষ্ট করতে থাকে। প্রথম ধাঁধাটি ছিল আমি মুখ ছাড়াই কথা বলি, পাখা ছাড়াই উড়ি, বলো আমি কি। কিছুক্ষণ ভেবে বেনজি উত্তর দেয় প্রতিধ্বনি বা একো। পরের প্রশ্ন ছিল তুমি কি মৃত্যুকে ভয় পাও? বেনজি উত্তর দেয় না, কিন্তু এআই তার মিথ্যে ধরে ফেলে, তাকে সত্য বলতে হয়। এআই আসলে সাইকোমেট্রিক টেস্ট করে বেনজির ব্যাপারে সব তথ্য জেনে নিচ্ছিল। পরের প্রশ্নটি থাকে কি এমন জিনিস যা সবসময় আসতে থাকে কিন্তু কখনোই এসে পৌঁছায় না? এর উত্তর থাকে আগামী বা আগামীকাল, অর্থাৎ টুমরো। পরের প্রশ্নে সে বেনজিকে জিজ্ঞেস করে তার কাছে কি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট। বেনজি বলতে বাধ্য হয় তার বন্ধুদের ব্যাপারে। তার পরের ধাঁধা থাকে এমন কি আছে যা থেকে যতই নেওয়া হয় তা আরো বড় হয়? উত্তর থাকে গর্ত।
এরপরে একটি ঘর মেলানো বাকি থাকলেও কোনো প্রশ্ন দেয়া হয় না যন্ত্রটি থেকে। একদম 5 সেকেন্ড বাকি থাকতে বেনজি বক্সের নিচে শেষ লেটারটি মিলিয়ে গুড লাক স্পেলিংটি লিখলে মেশিনটি বন্ধ হয়ে যায় এবং পাজল বক্সের চেম্বার খুলে যায়। কিন্তু খুললে দেখা যায় তাতে কোনো বম্বই নেই, ভেতরটা একদম খালি। এদিকে এই ডিস্ট্র্যাকশনের সুযোগে ইথানের কাছ থেকে চাবিটি নিয়ে ইথানের দেওয়া লাইটারটি ইথানের পকেটে গুজে পালিয়ে যায় গ্রেস। গ্রেসের পিছনে পেয়ে ইথান এই সময় সে একজনকে দেখতে পেয়ে চমকে যায়। যাকে সে দেখেছিল সেই ছিল গেব্রিয়েল। ইথানের ভালোবাসার মানুষকে মেরে ফেলেছিল যে চশমায় একটি গ্লিচ তৈরি করে গেব্রিয়েলকে ইথানের সামনে দাঁড় করিয়েছিল এন্টিটি। এই বিষয়টি বুঝতে পেরে ইথান বেনজি আর লুথারকে মিশন ক্যান্সেল করতে পারে। তারা দ্রুত সেই এয়ারপোর্ট ছেড়ে চলে যায়। এরপরেই খবর আসে গ্রেসকে চাবি সহ ইতালির রোমে পাওয়া গিয়েছে। একাধিক পাসপোর্ট সহ গ্রেসকে ধরেছে ইতালির পুলিশ। খবর পেয়ে গ্রেসের উকিল সেজে ইথান গ্রেসের সাথে দেখা করে। এরপর তথ্য বেরিয়ে আসে গ্রেসকে যারা চাবি চুরি করতে পাঠিয়েছিল তারা ইথানের ব্যাপারে আগে থেকেই জানতো এবং তারাই গ্রেসকে ইথানের ব্যাপারে আগে থেকেই জানিয়ে দিয়েছিল। এখন গ্রেসকে চাবিটি ভেনিসে পৌঁছে দিতে হবে। এর মাঝেই সিআইএ সেখানে এসে পড়লে ইথানকে আবার বাটে ফেলে গ্রেস সেখান থেকে পালিয়ে যায়। শুরু হয় এক মজার চেস সিন। একে তো গ্রেস ড্রাইভিংয়ে ইথানের মতো অতটা পারদর্শী নয়, অন্যদিকে গেব্রিয়েলের পাঠানো অ্যাসাসিন প্যারিস এখানে চাবির জন্য আবার গ্রেসের পিছু নেয়। বেশ অ্যাকশন প্যাকড কিছু সিন শেষে ইথানের হাত যখন হ্যান্ডকাফে, গ্রেস ইথানকে একটা সাবওয়ের মাঝখানে ফেলে রেখে তাকে হ্যান্ডকাফ খোলার জন্য একটা পেপার ক্লিপ দিয়ে আবারও পালিয়ে যায়। ইথানের মিশন ইম্পসিবল বারবার মিশন ফেইল হতে থাকে। সেখান থেকে ছুটে বের হওয়ার পর ইথান আবার পুলিশের হাতে পড়বে, এমন সময় বেনজি আর লুথার এসে ইথানকে নিয়ে পালিয়ে যায়। ইথান দেখে ইলসা ফাউস্টো তাদের সাথে যুক্ত হয়েছে। তারা নিজেদের একটা সেফ হাউসে এসে ভিডিও ফুটেজগুলো পরীক্ষা করে দেখতে গেলে অবাক হয়ে লক্ষ্য করে কোনো একজন ব্যক্তিকে ভিডিও ফিডে বারবার অদৃশ্য করে দেয়া হচ্ছিল। কে এই ব্যক্তি? এনটিটি এআই কেন এই ব্যক্তিকে গোপন করছে? একটা আয়নার রিফ্লেকশনে ঠিকই বের হয়ে আসে সেই লোকের চেহারা। এটাই ছিল গেব্রিয়েল। এনটিটি এআই একদম সরাসরি সম্প্রচারের সময় ভিডিও ফুটেজ থেকে গেব্রিয়েলকে অদৃশ্য করে দিলেও আয়নার আবছায়া প্রতিচ্ছবি কিন্তু মুছতে পারেনি। এনটিটি আসলে রিয়েল ওয়ার্ল্ডে যাতে তার প্ল্যান বাস্তবায়নে কেউ বাধা দিতে না পারে সেই জন্য গেব্রিয়েলকে তার প্রতিনিধি হিসেবে বানিয়ে নিয়েছে। তাকে দিয়ে সেই চাবির দুটো অংশ জোগাড় করে এনটিটি এমন ব্যবস্থা করতে চায় যাতে কেউ তার মেইন ফ্রেম অ্যাক্সেস করে তাকে বন্ধ করতে না পারে। ইলসা ফাউস্ট এবং টিমের মনেও সন্দেহ বাঁধে। এজন্যই অ্যানোনিমাসভাবে চাবিটি খুঁজে বের করার মিশন ইলসা অনলাইনে পেয়েছিল কিনা, যেটা সেই এনটিটি নিজেই ইলসাকে পাঠিয়েছিল। আর এনটিটি বুঝে গিয়েছিল ইথান এই প্ল্যানে অবশ্যই বাধা দেবে। যেহেতু ইথানের বন্ধুরাই তার প্রধান দুর্বলতা, ইথানকে আঘাত করার জন্য ইথানের বন্ধুদের এই ঝামেলায় নিয়ে আসতে হবে। ইথান যেভাবে গেব্রিয়েলকে চিনে বাকিরা সেভাবে চিনে না। গেব্রিয়েল খুন করার চাইতে যন্ত্রণা ছড়িয়ে দিতে বেশি এনজয় করে। তাই গেব্রিয়েল আর এনটিটির কানেকশনের কথা বুঝতে পেরে ইথান তখনই তার বন্ধুদের সবাইকে চলে যেতে বলে। কিন্তু এটাও সেই এনটিটি প্ল্যান করে ইথানকে আলাদা করার জন্য করে থাকতে পারে। ইথানকে লুথার এবং বাকিরা বলে এখন এনটিটির মতো করে চিন্তা করতে হবে এবং আলাদা না হয়ে একসাথেই কাজ করতে হবে। ভেনিসে বিশাল এক পার্টিতে গ্রেসের কাছে এসে নিজের পরিচয় প্রকাশ করে। ইথানের ব্যাপারে তাকে সাবধান করে গেব্রিয়েল। ইথানের সাথে সংযুক্ত যে কেউই যে মারা পড়ে এই কথা বলে সে গ্রেসকে ভয় দেখায়। ইথান এবং ইলসা এই পার্টিতে আসতেই গেব্রিয়েলের লোকরা তাদের নিয়ে গেব্রিয়েলের সামনে হাজির হয়। এরপরে প্রকাশ পায় চাবির মূল ক্রেতা কে ছিল, দ্য হোয়াইট উইডো এলানা মিটসোপোলিস, যাকে আমরা আগের মুভি মিশন ইম্পসিবল ফল আউটে দেখেছিলাম টেরোরিস্ট জন লার্ককে খোঁজ করতে। জন লার্ক সেজে আগের মুভিতে ইথান তার সাথে দেখা করেছিল, তাই এলানা এখনও তাকে জন লার্ক নামেই ডাকে, যেহেতু সে তার আসল নাম জানে না। এই হোয়াইট উইডো এলানাই গ্রেসকে ভাড়া করেছিল চাবিটি চুরি করার জন্য। এদের খারাপ উদ্দেশ্য বুঝতে পেরে গ্রেস ইথানকে ইশারা দেয় আর কৌশলে তার কাছে থাকা চাবির অংশটি এলানার ভাই জোলার পকেটে ঢুকিয়ে দেয়। গেব্রিয়েল এই সুযোগে রিভিল করে সে এনটিটির জন্যই কাজ করছে। পৃথিবী এখন তাদের হাতের মুঠোয়। একমাত্র সেই জানে চাবি দিয়ে কোথায় এবং কি আনলক করা যায়। গেব্রিয়েল বলে যে সে এনটিটির মাধ্যমে জেনে ফেলেছে যে এলানা তারও উপরের ক্রেতার সাথে আগামীকাল ওরিয়েন্ট এক্সপ্রেস ট্রেনে দেখা করবে। কিন্তু গেব্রিয়েল এই চাবির দুই পার্ট নিয়েই ছাড়বে, আর এই রাতে হয় গ্রেস না হয় ইলসা, কোনো একজনকে মরতে হবে। ইথানের ভাগ্য এনটিটি লিখে ফেলেছে। ইথান এলানাকে বলতে থাকে গেব্রিয়েলকে থামাতে। এনটিটি ভয় পাচ্ছে ইথান এসব থামিয়ে ফেলবে, তাই এনটিটি এইসব করছে। গেব্রিয়েলকে না থামালে পুরো দুনিয়া তাদের কবজায় চলে যাবে। কিন্তু গেব্রিয়েল এলানাকে থ্রেট দেয় যে তার ভাগ্যও কি ইথানের মতো হবে কিনা।
এটা যেন এলানা ভেবে দেখে। ভয় পেয়ে এলানা গেব্রিয়েলকে ছেড়ে দেয়। এলানার লোকজনের সাথে ইথান মারামারি করতে করতে কোলাহলের মাঝে গ্রেস জোলার পকেট থেকে চাবিটি আবারও ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ইথান আবার চাবির জন্য গ্রেসের পিছু নেয়, কিন্তু বেনজির কণ্ঠ নিয়ে এনটিটি এআই ইথানকে ব্যাপক ঝামেলায় ফেলে। বেনজির ভয়েসে ভুলভাল ইনস্ট্রাকশন দিয়ে তাকে দাঁড় করায় এক চাপা গুলিতে, যেখানে প্যারিস এবং গেব্রিয়েলের আরেক গুন্ডা ইথানের অপেক্ষায় ছিল। বেশ কঠিন একটা ক্লোজ কোয়ার্টার ফাইট শেষে ইথান তাদের পরাস্ত করতে সক্ষম হয়, আর প্যারিসকে মেরে ফেলার সুযোগ থাকলেও ইথান তাকে ছেড়ে দেয়। অন্যদিকে গ্রেসকে গেব্রিয়েল খুঁজে পায় একটি ব্রিজের উপরে। তাদের মাঝে যুদ্ধ হতে থাকে। গ্রেস পরাস্ত হলে ইলসাও এসে গ্রেসকে বাঁচাতে গেব্রিয়েলের বিরুদ্ধে তলোয়ার নিয়ে যুদ্ধে নামে, কিন্তু শেষমেশ ইথান তাদের কাছে পৌঁছানোর আগেই গেব্রিয়েল ইলসাকে হত্যা করে পালিয়ে যায়। ইথান ইলসার জন্য অসম্ভব কষ্ট অনুভব করে, আর গেব্রিয়েলের উপরে প্রচণ্ড ক্ষোভ। দ্বিতীয়বারের মতো গেব্রিয়েল তার কোনো প্রিয় মানুষকে এভাবে মেরে ফেলেছে। পরের দিন গ্রেস নিজেও অনুশোচনায় এবং আর কোনো উপায় না দেখে ইথানের সাথে আইএমএফ জয়েন করে। ইথান এখন টিমকে তার ফাইনাল প্ল্যান বলে। গ্রেস এবং সে নিজে এলানা এবং জোলার রূপ নিয়ে সেই ট্রেনে যাবে। এরপর আসল ক্রেতার কাছ থেকে জেনে নেবে এই সম্পূর্ণ চাবি দিয়ে কোথায় এবং কি খোলা যাবে। কিন্তু প্ল্যান শুরুর আগেই হয় ঝামেলা। গ্রেসের জন্য এলানার মুখের মুখোশ বানানো গেলেও ইথানের জন্য জোলার মাস্ক বানানোর আগেই তাদের মেশিনটি জ্বলে যায়। তাহলে কি আর করার, ইথান এবং তার টিমকে ইম্প্রোভাইজ করতে হবে। গ্রেস ছদ্মবেশে ট্রেনে উঠবে ঠিকই, কিন্তু ইথান যেহেতু ছদ্মবেশ ছাড়া সেই ট্রেনে উঠতে পারবে না, তাকে ট্রেনে উঠতে হবে এমন এক সময় যখন ট্রেনটি একটু ধীর গতিতে যাবে বা স্লো হবে। গ্রেসকে ইথান প্রমিস করে যে সে গ্রেসকে একা ছেড়ে দেবে না। সে যেভাবেই হোক ঠিকই সেই ট্রেনে ওঠার ব্যবস্থা করবে। ততক্ষণ পর্যন্ত গ্রেসকে মানিয়ে নিতে হবে। অন্যদিকে লুথারকে অফলাইনে চলে যেতে হবে, যেহেতু অনলাইনে সবকিছুই এনটিটি ট্র্যাক করছিল। লুথার ইথানকে দিয়ে প্রমিস করায় গেব্রিয়েলকে প্রতিহিংসার বশে না মারতে। তাহলে তারা কখনোই জানতে পারবে না এনটিটির মেইন ফ্রেম কোথায়, চাবি দিয়ে কোথায় কিভাবে কি আনলক করা যাবে। আর ইথান মারা গেলেও এনটিটিকে থামানোর কেউই থাকবে না। তাই তাদের কাজ হবে ট্রেন থেকে চাবির পুরো 2 অংশ নিয়ে এবং এটা কোথায় কাজ করে সেই রহস্য বের করে বেঁচে ফিরে আসা। এরপর প্ল্যান অনুযায়ী গ্রেস এলানাকে অজ্ঞান করে তার রূপ নিয়ে ট্রেনে চেপে বসে। তাদের দুজনের চোখের কালারের ডিফারেন্সই অডিয়েন্সকে নির্দেশ করে যে এটা এলানা নয়, এটা আসলে গ্রেস। বায়ারের সাথে দেখা করতে গেলে সে দেখে এই চাবির ক্রেতা আর কেউ নয়, সেই আইএমএফ হেড ইউজিন কিট্রিজ। গেব্রিয়েল আর প্যারিস দুজনেও ট্রেনে উঠে দেখা করে ডেনলিঞ্জারের সাথে, যে কিনা নিজেই ইউজিনের কাছ থেকে সেই চাবি নিতে এসেছে। গেব্রিয়েল এই ডেনলিঞ্জারের মাধ্যমেই জানতে পারে যে এই ট্রেনে চাবি এক্সচেঞ্জ হতে যাচ্ছে। ডেনলিঞ্জার গেব্রিয়েলকে জানায় এই এনটিটি এআইকে আসলে আমেরিকায় তৈরি করেছিল। রাশিয়ান সাবমেরিনে এনটিটির মেইন ফ্রেম বসানো হয় এটা কি রকম এফেক্টিভ সেটা পরীক্ষা করার জন্য, কিন্তু তাদের অজান্তেই এনটিটি এত বেশি শক্তিশালী হয়ে উঠেছিল যার ফলে সে নিজের মতো করে অপারেট করতে শুরু করে আর আমেরিকান গভর্নমেন্টের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। গেব্রিয়েলের সাথে সে ডিল করতে চায় যে সে গেব্রিয়েলকে চাবি দিয়ে দিবে, কিন্তু বিনিময়ে তার চাই এনটিটির ফুল কন্ট্রোল। কিন্তু গেব্রিয়েল যা জানার তা জেনে গিয়েছে। সে বাদে এনটিটির খোঁজ কেউ জানবে এটা যাতে না হয় সেই জন্য সে ডেনলিঞ্জারকে গুলি করে হত্যা করে। প্যারিস সামনে থাকায় সে যেহেতু সত্যটা জেনে গেছে তাকে বাঁচিয়ে রাখাও দায়। প্যারিসকেও সে সরিয়ে দিতে চায় ঠিকই, কিন্তু প্যারিস ভালো ফাইটার হওয়ায় গেব্রিয়েলের গুন্ডাদের মেরে ফেলতে সক্ষম হয়। গেব্রিয়েল এরপরই ট্রেনের চালকদের মেরে ট্রেনের স্পিড সর্বোচ্চ সীমায় বাড়িয়ে দেয় যাতে ইথান সেই ট্রেনে কোনোভাবেই না উঠতে পারে। অন্যদিকে এলানা সেজে গ্রেস সব তথ্য কিট্রিজের কাছ থেকে জেনে কিট্রিজের কাছে তার ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে টাকা ট্রান্সফার করতে বলে, কিন্তু শেষ মুহূর্তে বিবেকে বাধা দেয় ইথানকে ধোঁকা না দিয়ে সে চাবি দুটো নিয়ে পালাতে থাকে। ইথান ওদিকে তখনও ট্রেনে উঠতে পারেনি। বাধ্য হয়ে পাহাড়ের উঁচু কিনারা থেকে মোটরসাইকেল ফেলে প্যারাশুট নিয়ে লাফ দেয় সে। আমরা দেখতে পাই ট্রেলারের সেই বহুল প্রতীক্ষিত স্টান্ট সিন। গ্রেস যখন একদম কোণঠাসা অবস্থায়, তখন ট্রেনের জানালা খুলে ভেতরে ঢুকে ইথান। হাঙ্গামার মাঝে চাবি গ্রেসের হাত থেকে পড়ে গেলে সেটা তুলে নেয় গেব্রিয়েল। ট্রেনের ছাদে এক মরণপণ মারামারি শুরু হয় গেব্রিয়েল আর ইথানের মাঝে, যা শেষ পর্যায়ে ইথান গেব্রিয়েলকে প্রায় মেরেই ফেলেছিল। লুথারের কথা মনে করায় আর সিআইএ এজেন্টরা এসে বাধা দেওয়ায় সে যাত্রায় সে ছেড়ে দেয় গেব্রিয়েলকে। কিন্তু অলৌকিকভাবে তারা যেখান দিয়ে যাচ্ছিল তার পাশেই একটি ট্রাক রেখে দেয়া ছিল গেব্রিয়েলের জন্য। সেই ট্রাকে লাফ দিয়ে গেব্রিয়েল পালিয়ে যায়। যদিও এই সিনটি বেশ অবাস্তব মনে হয়েছে,
তবুও অ্যাকশনের খাতিরে সেটা আমরা অমিট করছি। আর সেই ট্রেনের ট্র্যাকে একটা ব্রিজে গেব্রিয়েল বম্ব ফিট করে রেখেছিল, সেদিকেই ট্রেন এগোতে থাকে। সব যাত্রীকে সামনের বগিতে পাঠিয়ে ইথান আর গ্রেস বিপাকে পড়ে যখন ট্রেনের পড়ে যেতে থাকা বগিতে তারা আটকা পড়ে। এমন সময় প্যারিস এসে তাদেরকে বাঁচায়, কিন্তু গেব্রিয়েলের সাথে মারামারির সময় আহত হওয়ায় সেবাস্টোপোল সাবমেরিনটির নাম বলি সে জ্ঞান হারিয়ে ফেলে। তবে তাকে চেক করে হার্টবিট পাওয়া যায়, তাই আশা করা যায় পরের পর্বে প্যারিসকে আবার দেখা যাবে। অন্যদিকে গেব্রিয়েল তার ছিনিয়ে আনা চাবি বের করতে পকেটে হাত দিলে দেখে সেখানে চাবিটি নেই, বরঞ্চ ইথানের লাইটার রাখা আছে। গ্রেসের কাছ থেকে এই ট্রিক শিখে ইথান সেটা গেব্রিয়েলের উপরেই অ্যাপ্লাই করলো। এরপর শেষ দৃশ্যে বেনজিকে ইথান সেই চাবিটি দেখায়, যেই চাবি দিয়ে তাদের শেষ মিশন হবে বেরিং সাগরের তলদেশে সেবাস্টোপোল সাবমেরিনের ভেতরে এনটিটির মেইন ফ্রেমের ভেতরে ঢোকার মিশন। এখানেই ডেড রেকনিং পার্ট 1 এর গল্প শেষ। এখন আমরা অধীর আগ্রহে অপেক্ষা করব ডেড রেকনিং পার্ট 2-তে টম ক্রুজের বেরিং সাগরের নিচে লাফ দেওয়ার জন্য। সেই অপেক্ষায় থেকেই শেষ করছি আজকের ভিডিও। আজ এ পর্যন্তই। আরও অনেক নিউজ, আপডেটস এবং রিভিউ নিয়ে আমরা হাজির হব আপনাদের সামনে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।